আমি তোমাকে বলবো না, কিন্তু আমার কমিটমেন্ট জনগণকে আমি 5 বছরের কাজের খতিয়ান নিশ্চিত। প্রশাসনিক বাধা, অসহযোগিতা, এনওসি না পাওয়া। এবারে আপনি বলবেন কাজটা তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে ওরা যদি অসহযোগিতা করেছিল হলো কি করে? তাহলে সেইগুলোকে ওভারকাম করতে হয়েছে, প্রতি পদে পদে বাধা সৃষ্টি হয়েছে। সেই সমস্ত বাধা অতিক্রম করে 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমার যে বরাদ্দকৃত অর্থ, অর্থাৎ যে বিইউপি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের যে কাজ, ডেভেলপমেন্টের যে স্কিম, সেই টাকাটা আমি কিভাবে খরচা করেছি সেটা আপনাদের বলি। সেটা হচ্ছে যে 2021-22-এ 60,000 টাকা, 60 লক্ষ টাকা, 2022-23-এ 60 লক্ষ টাকা, 2023-24-এ 70 লক্ষ টাকা, 2024-25-এ 70 লক্ষ টাকা, 2025-26-এ 70 লক্ষ টাকা, তাহলে 3,30,00,000 টাকা আমি খরচ করেছি। এবারে দেখুন, এইখানে বললাম আমি এটা প্রত্যেককে দিয়ে দেবো, যতজন উপস্থিত আছেন তাদের প্রত্যেককে একটি করে জেরক্স কপি দিয়ে দেবো। এবং এই যে 8 পাতার হিসাব, এটা আমার নিজের প্রিন্ট আউট করা নয়, মানে প্রিন্ট এগুলো এইটা কেবল টাইপ করা আমার নয়, এটি সরকারি দপ্তর থেকে এসেছে, ডিপিওলো সেকশন থেকে আমি এটা সংগ্রহ করেছি। ডিএম অফিসের যে ডিপিওলো সেকশন, সেইটাকে কনসাইজ করে আমি এটাকে 1 পাতায় করেছি। এই 1 পাতাটাও দেব, আপনার পুরো তথ্যটাও আপনাদের দেব, দেওয়ার পর আপনারা সেটা দেখে নেবেন। এবারে দেখুন, এখানে 2021-22-এ আমি কটা স্কিম করেছি? 24টা স্কিম করেছি। কত টাকা খরচ করেছি? 61.7 মানে 61,70,535 টাকা, অর্থাৎ 102% আমি কাজ করেছি। আচ্ছা, এবারে 22-23-এ ওই টাকা বরাদ্দকৃত অর্থের 28টা স্কিম করেছি। 28টা স্কিমে আমার খরচ হয়েছে 64,20,964 টাকা, সেটা হচ্ছে 107% কাজ হয়েছে। তারপরের বছর 70 লক্ষ টাকা যখন আমার ফান্ডে রয়েছে, তখন আমি খরচ করেছি, নাম্বার অফ স্কিম 4টে হয়েছে, সেখানে 72,28,212 টাকা আমি খরচা করেছি, অর্থাৎ পারফরমেন্স রেকর্ড হচ্ছে 103.3%। তারপরের বছর যে 70 লক্ষ টাকা, সেখানে স্কিম আছে 3টে, কিন্তু খরচ হয়েছে 75,52,688 টাকা, অর্থাৎ 107.9% কাজ। ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটাকে আমরা বলবো। 2025-26-এ যেটা হয়েছে, সেটা 70 লক্ষ টাকায় 37টা স্কিম করেছি, 61,56,354 টাকা, 87.9% কাজ করেছি। অর্থাৎ এখানে আর একটা জিনিস আপনাদের দেখাই, যেটা এই লাস্ট পাতাটা আপনারা দেখবেন। এই লাস্ট পাতাটাই দেখুন আপনারা নজর করে, যে ফান্ড অ্যালোকেটেড কত হয়েছে? 3,30,00,000। এরা কত টাকা স্যাংশন করেছিল, অ্যালট করেছিল? 3,35,28,753 টাকা। এরা অ্যালোকেশনটা দিল 3,35,28,753 টাকা, অথচ আমার ফান্ডে রয়ে গেল 34,481 টাকা। এটা আমার দুর্বলতা নয়, কারণ আপনি দেখালেন যে 3,35,00,000 টাকা আমি অ্যালট করে দিয়েছি। 35 লক্ষ তো হবে না, 3,30,00,000 হবে, অথচ এখানে 34,841 টাকাটা রয়ে গেল। আবার তার একদম শেষ লাইনে দেখুন, 34,026 টাকায় একটা লাইট হয়, তাহলে সেইটা ওরা করলো না কেন? ওদের প্রশাসনিক স্তরে টাকাটা ফান্ডে কিছু রাখতে হয় কিনা সেটা আমি জানি না। তাহলে আমাকে কাজ করতে হবে 100%। 100%-এর মধ্যে আমি কত শতাংশ কাজ করলাম না? আমি যা করেছি, আমার পার্সেন্টেজ হচ্ছে 99.89%। অর্থাৎ আমি কাজ করতে পারিনি 0.104% কাজ করতে পারিনি। এই যে নিন্দুকেরা কাজ করেনি, তাদের উত্তরটাতে আমি আর একটা কথা বলি, এরা সব বার্নার্ড শ। একবার একটা কথা বলেছিলেন যে মলাট দেখে যে সমালোচনা করতে পারেন তিনি হলেন শ্রেষ্ঠ সমালোচনা। বইটা পড়তে হবে না, মলাটটা পড়ো। এই মধুসূদন বাগ কি করছে, কবে ডিএম অফিস গেল, কবে কি কাজ হচ্ছে, পঞ্চায়েত সমিতি 1 কোটি টাকার মতো কাজ করেছে, ডিএম অফিসে পারফরমেন্স কি, আমরা রিপোর্টটা নিই, আমরা আরটিআই করি, ডিএম অফিসে ফোন করি, কোনোটাই করলো না। এরা সমালোচনাটা করে দিল, চায়ের দোকানে বসে বিড়ি খেতে খেতে বলে দিল যে এ কোনো কাজ করেনি।
কাজ করতে দেওয়া হয়নি, যেমন ঠিক কাজটা বাধা অতিক্রম করে নিয়েছি, এটাও ঠিক। আমি এই কাজ আপনাদের কতগুলো স্কিম কাজ করেছি, কত লক্ষ টাকা কোন পঞ্চায়েতে খরচা করেছি, সব আমি হিসাবটা দিলাম, এবং এই কাগজটাও আমি দেবো, যেটা বলছি বিপিএল অফিস থেকে পেয়েছি, এই সমস্ত কাজ কোথায় কোথায় হয়েছে। এবারে বলতে পারেন যে আমি একটা কাজও আমি আপনার ইনোগ্রেশন করতে যাওয়া বা উদ্বোধন করতে আমি যাইনি। এতগুলো স্কিম যেখানে যেখানে কাজ হয়েছে, আপনি যদি যোগীদহ যান, আপনি যদি সালেপুরে যান, কোথাও কোথাও দেখতে পারবেন যে বড় একটা নেম প্লেট রয়েছে। হয়ারাস আপনি যখন সালেপুর টুয়েতে যাবেন, ওদের কন্ডিশনে ছিল যে নেম প্লেটটা লাগানো যাবে না, নেম প্লেটটা লাগানো যাবে না, নেম প্লেটটা লাগিয়ে ছবিটা তুলুন, তুলে ফেলে দিন। এই হচ্ছে আমাদের প্রশাসনিক সহযোগিতা একজন এমএলএর সঙ্গে। আপনি আমার এই তৃণমূল পঞ্চায়েতে যান, তৃণমূল পঞ্চায়েতে আমার 5 জন প্রতিনিধি গেছে, বলো আমরা টাকা নেব না, এই বিজেপির টাকা নেব না। ওখানে আমার অনেক কাজ হয়েছে, 13টা পিউরিফায়ার মেশিন দিতে চেয়েছি, 1 হেয়ার্স কার্ড দেননি, রিফিউজ করেছেন। শুধু ইমেল করে আমি ক্ষান্ত হইনি, আমি নিজে হার্ড কপি আমার পিএসকে দিয়ে পাঠিয়েছি, আমি নিজে দেখা করেছি, উত্তর নেই। বললো সবই তো বুঝতে পারছেন, হাত কাটার কোথাও না কোথাও বাঁধা রয়েছে, আমি আর ভদ্রলোকের সঙ্গে কোনো কথা বলিনি। আপনারা বলেন যে আরামবাগ থানার আইসির সঙ্গে এখানে একটা গুঞ্জন রয়েছে, প্রশাসনিক লেভেলেও বলা হয় একটা যে এই আইসির সাথে এর একটা ভালো সম্পর্ক রয়েছে। আমি আরামবাগের আইসি আরামবাগে কি লিখলাম যে একটা অ্যাম্বুলেন্স দিতে চাই, একটা ওয়াটার পিউরিফায়ার দিতে চাই। কত তারিখে লিখছি? 9/7/2024-এ ইমেল করেছি, হার্ড কপি দিয়ে এসেছি, কথা বলে এসেছি, দেয়া হয়নি। কি বলছেন সহযোগিতা করেছেন আপনারা? গণতন্ত্রের সহযোগিতার প্রয়োজন আছে, সেই সহযোগিতাটা প্রশাসনিক স্তরে আসেনি। আমি তো দেখিয়ে দিলাম। আপনার এই পৌরসভা বলছে পৌর পিতার কাছে একটা দিন 5 বছরে গেছি, ওখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। হরপুর দরবার শরীফে আমার একটা লাইট আছে, ওখানকারে ওরা বললেন যে আমাদের এখানে বহু মানুষ আসেন, এখানে হয় একটা জলের ব্যবস্থা সাবমার্সিবল করে দিতে হবে। কার্তিক আমার পাশে বসে রয়েছে যে এখানে আমাদের একটা জলের ব্যবস্থা করতে হবে আমাদের এই পল্লীশ্রীর মোড়েতে। আমি বললাম হ্যাঁ করে দেবো। এই দুটো কাজের জন্য আমি গেলাম, পারমিশনের জন্য 1 মাস ঘুরলুম, শেষে খবর এলো হবে না, তারও কোথাও হাত বাঁধা রয়েছে, তিনিও সেখান থেকে পারমিশন পাননি, তাই এই কাজটাও হলো না। এবারে কি কাজটা করলাম? এত তো কাজ করলাম, এই নিচেরটা দাও, এত তো কাজ করলাম। এবারে এর মধ্যে আমার যেটা মনে হয়েছে যে এই কাজটা দরকার ছিল, আমার যেটা বললাম মেডিকেল কলেজে এই কাজটা দরকার ছিল, পৌরসভা সহযোগিতা করলে এই পল্লীশ্রী মোড়েতে জলের একটা ব্যবস্থা দরকার ছিল। এবারে আরামবাগ বয়েজ হাই স্কুল, যেখানে সাইকেল সেট হচ্ছে 26,41,000 টাকা দিয়ে বিধায়কের ফান্ড থেকে হচ্ছে কাজ, কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন চলছে, কাজ চলছে, কন্টিনিউশন আছে, হচ্ছে তাহলে উন্নয়ন করিনি। আচ্ছা, দক্ষিণ নারায়ণপুরের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে ওরা আমাকে বারে বারে দেখিয়েছেন যে দেখুন আমাদের একটা ছোট্ট ঘর করে দিন, ওষুধগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কাজটা হবে, টাকা অ্যালট হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, যা বলছি এই 3,30,00,000 টাকার যা হিসাব দিচ্ছি সমস্ত কিছু আপনার টেন্ডার হয়ে গেছে। তারপর আমি এসেছি, টেন্ডার হয়ে গেছে, টেন্ডারের ডেট যেদিনে লাস্ট ছিল তার পরের দিন আমি আসছি, হয়তো টেন্ডার কিন্তু হয়ে গেছে, তারপরে আমি আসছি। কবিকঙ্কন মহাবিদ্যালয় গেটের প্রয়োজন, আমি বলেছি যে আপনারা দেরি করলেন বলে কাজটা দেরি হলো, আপনি আমাকে জিবি কমিটির নেননি, আমার প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল, আমাকে নেননি। কিন্তু আপনারা সিদ্ধান্ত নিন, আপনারা ব্যক্তিগত স্তরে কথা বলুন প্রিন্সিপালের সাথে যে ইনি কি আপনাদের প্রথম থেকেই টাকাটা সাহায্য করতে বা বিধায়ক ফান্ড থেকে এই অর্থ বরাদ্দ করতে রাজি ছিলেন। আমি 1000 বার রাজি ছিলাম। এখন কাজ হচ্ছে শুধুমাত্র স্কুলে হলো, একটা হাসপাতালে হলো, একটা মহাবিদ্যালয়ে হলো, এবারে প্রাইমারি স্কুল, রায়পুর প্রাইমারি স্কুলে প্রাচীরের কাজ হচ্ছে, বামসাতে একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে আমার পাশে বামসাতে সেখানে একটা কনস্ট্রাকশনের কাজ এই ভেঙে টুয়ে গেছে ইত্যাদি হচ্ছে। আপনার পারুলে প্রাইমারি স্কুলে একটা হচ্ছে। আপনার এবারে আরেকটা কথা বলি, জলের কথা। এখানে লাইটও আছে জলও আছে, লাইটও আছে জলও আছে। এবার জল হয়েছে কোথায় কোথায়, সেটা হচ্ছে সালেপুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মণ্ডলপাড়াতে একটা জল হয়েছে। আচ্ছা, কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে একটা সাবমার্সিবল আমি করতে সক্ষম হয়েছি আমার ফান্ড থেকে। আনারন্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতাপনগরের ধারাপাড়াতে সাবমার্সিবল হয়েছে। আচ্ছা, সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বন্ধন ক্লাব প্রতি বছর ওদের অনুষ্ঠানে যায়, প্রতি বছর ওরা বলে জলের খুব সমস্যা, করে দিয়েছি, হবে, স্যাংশন হয়ে গেছে, মানি অ্যালটমেন্ট হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে।
মলয়পুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘরগোয়ালের আইসিডিএস সেন্টার দাসপাড়াতে অবস্থিত, সেখানে আমি জলের ব্যবস্থা করেছি। বাতানলে একটা শ্মশান হবে হচ্ছে। বাতানল হাই স্কুলে একটা ওয়াটার পিউরিফায়ার মেশিন দেয়া হয়েছে। এরা দেখতে পায়নি। আসল কথা কি, এটা আমাদের একটা ধারণা রয়েছে যে দেখতে হবে। সোশ্যাল মিডিয়ায় যদি দেখতে না পাওয়া যায় তাহলে বোধহয় কিছুই কাজ হচ্ছে না। আমাকে প্রতিদিন ওই সোশ্যাল মিডিয়াতে ছবিটা তুলে, আমি ওইদিকে যাই না, আমি কতবার ছবি তুলে এনেছি। ওই যুগিতা হতে সন্ধ্যেবেলা ছবি তুলেছি, সকালবেলা ছবি তুলেছি, যখন গেছি ছবি তুলেছি, আমি পোস্ট করিনি। এই যত মানুষের আগ্রহ বাড়ছে যে কাজ করেনি, আজকে ক্লিয়ার হয়ে গেল। এবার আপনার প্রশ্ন বলুন। এই হচ্ছে কাজ আমার, আমি কাজ করেছি। আমার 3,30,00,000 টাকা, তার আমি হিসাবটা দিয়ে দিলাম। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনার টেন্ডার হয়ে গেছে। যেখানে যেখানে কাজ বাকি রয়েছে হয়ে যাবে, কারণ এটা আমার নিজের তৈরি করা নয়, এটা ডিপিএল অফিস থেকে প্রোভাইড করা। আমার ম্যাটারটি আপনাদের সামনে রাখলাম এবং আপনাদের সবাইকে এই কাগজ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। বলা হচ্ছে বিধায়ক টাকা মেরে নিয়েছেন। যদি মেরে নেওয়া হয়, আপনার টাকা কি মেরে নেওয়ার আদৌ কোনো ক্ষমতা আছে? না, এইটা হচ্ছে এই যে দূর থেকে সরষে বাড়ি ঘন দেখায় না, এই বিধায়ক, এমএলএ, এমপি এদের হাতে 10 পয়সা আসে না। সবটাই হয় মনিটরিং, এই মানে ওই কি বলে, যখন ডিএম অফিস থেকে অ্যাগ্রো হয়ে কোথা থেকে কি স্যাংশন হয়ে ঠিকাদারের কাছে গিয়ে পৌঁছায়। এখানে বিধায়কের কাছে টাকা আসে না। বিধায়ক টাকা মেরে দিয়েছে, সেটা হতে পারে তৃণমূলের জমানায় পুকুর না কেটে পুকুরের বোর্ডটা লাগিয়ে দিলে সেইভাবে যে চুরি করা হয়, সে স্কোপ মানে বিজেপির বিধায়কদের নেই। আর ওই স্কোপ থাকলেও আমি সুযোগটা কাজে লাগাতাম না। এগুলো তো বললেন আপনি বিরোধী যারা রয়েছেন, তৃণমূল যারা রয়েছে তাদের কথা বলেন। আপনাদের দলের মধ্যে আপনাকে এবারে টিকিট দেওয়া হলো না, কেন, কি মনে করছেন? দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, এটা একটা সিদ্ধান্ত হয়েছে। দেখুন, এই সিদ্ধান্তটার উপরে আমি 19 সালেও কথা বলিনি, 24 সালেও বলিনি। আজকে আমি এই 24 সালে দাঁড়িয়েও, এই 26 সালে দাঁড়িয়েও আমি সিদ্ধান্তের উপরে কথা বলবো না। কারণ আমি যেটুকু বুঝেছি, যে সিদ্ধান্তটার বিরোধিতা যদি আপনার করি, তার মানে আপনার চেয়ে আমি বেশি বুঝি, আপনার চেয়ে আমি ভালো সিদ্ধান্ত নিতে পারি বলে আপনাকে অপমান করা হবে। ভগৎ সিং একটা জায়গায় লিখছেন যে আপনি ঈশ্বরকে মানেন না, তার মানে আপনি নিশ্চয়ই ঈশ্বরকে বড় মনে করছেন। আমি ওই সিদ্ধান্তটা মানি না বলতে পারবো না। যদি মানি না বলি, তাহলে হচ্ছে আমি বড় মনে করছি যে তোমার চেয়ে আমার থিঙ্ক ট্যাঙ্কটা ভালো, আমি অনেক বেশি ভালো চিন্তা করতে পারি। আপনারা যে সমালোচনা করছেন করুন, সমাজ যাটা ভাবছে ভাবুক। আমি এই প্রশ্নের উত্তর এইটাই দিলাম। প্রার্থীর প্রচারে দেখা গেল না আপনাকে? প্রার্থীর প্রচারে দেখা গেল না এমনটা নয়। আপনি বলুন যে ভগবান আছেন, নিশ্চয়ই বলবেন আছেন, তাহলে দেখান। এই যে দেখতে পাচ্ছি না বলে ভগবান নেই, এটা আবার কি যুক্তি হলো? আমি এখন পর্যন্ত, আমার বাড়িতে চলুন, আমি রেকর্ড দেখিয়ে দেবো, আপনার ফেসবুক পোস্ট দেখিয়ে দেবো, যেখানে আমি দেখিয়ে দেবো যে 68টা বুথে আমি প্রচার করেছি। এই প্রার্থীপদ ঘোষণার আগে পর্যন্ত 68টা বুথেতে আমি ঘর ঘর প্রচার করেছি। আগের কথা, এখনের কথা বলছি। আমি তো বললাম যে অদৃশ্য, মানে আমি এই নির্বাচন ঘোষণা হবার পর 7টা ভিসি করেছি। আমি কর্মীদের সাথে কথা বলছি যে হ্যাঁ, প্রকাশ্যে আসছেন না, তাহলে মানে আমাকে প্রকাশ্যে না এলে আমি কাজ করি না, এটা আপনি ধরে নেবেন। আমাকে আসতে হবে প্রকাশ্যে। সূর্য রোদ দিচ্ছে, কার ক্ষতি হচ্ছে কার উপকার হচ্ছে সে দেখে সূর্য রোদ দেয় না। নদী প্রবাহিত হচ্ছে, চিরপ্রবাহমান নদী, বন্যা হচ্ছে, কার ক্ষতিগ্রস্ত হচ্ছে, কটা গরু মরে যাচ্ছে, কত চাষের ফসলের ক্ষতি হচ্ছে, সেটা সে দেখে না। আপনাদেরই অনেকে বলছেন যে মধুসূদন বাগকে নিয়ে ঘুরলে ভোট ব্যাংক কমে যাবে। যদি তে মনে করে করতে পারে, সেটা তো তার মনের ভাবনা, তার চিন্তার উপরে আমার দখলদারি নেই। ভগবান ওকে যে মাথাটা দিয়েছে, সেই মাথাটাকে চিন্তা করবার জন্যই দিয়েছে। সেটাও ভালো কাজে ব্যবহার করবে না খারাপ কাজে ব্যবহার করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনি 5 বছরে এত উন্নয়ন করেছেন, কিন্তু অসিত কুন্ডু বলছেন যে আপনি এবং আরামবাগ এবং গোঘাটের বিধায়ক ঠিক মতন কাজ করেননি বলে তাদেরকে টিকিট দেওয়া হয়নি। কি বলবেন? তিনি কি বলছেন? তিনি আমাদের পার্টি বর্ষিয়ার নেতা, তার বিরুদ্ধে আমি আপনার সামনে এই প্রকাশ্যে এতগুলি মিডিয়ার সামনে আমাকে বলতে হবে যে অসিতদা ভুল বলেছেন? আমি কাজের খতিয়ান দিয়ে দেখিয়ে দিলাম, আপনি দেখিয়ে দিবেন। আপনার সঙ্গে দেখা হলে দেখিয়ে দিবেন, আমার সঙ্গে দেখা হলে আমি দেখিয়ে দেবো। আমি দেখছি, আমি আপনাকে দেখাচ্ছি যে উনি বলেছেন। না, ওটা আমার দেখানোর দরকার নেই। আমি বলেছি যে লড়বো গড়বো, এই মানসিকতা নিয়ে আমি এতদিন পর্যন্ত চলে এসেছি। আমি গোড়ার রাজনীতিতে বিশ্বাস করি, আমি ভাঙার রাজনীতিতে বিশ্বাস করি। কি কারণ হতে পারে? যারা ভেবেছেন তাদের চেয়ে আর কেউ ভালো বলতে পারবেন? আপনার কি মনে হয় যে দল এটাই চেয়েছে যে আপনি একবার সুযোগ পেয়েছেন অন্য কাউকে দিয়ে? হতে পারে, দ্যাট মে বি।
দ্যাট মেবি হতে পারে, আমি ওটার উত্তর দিতে পারবো না। তবে এইটুকু আমি আপনাকে বলতে পারি যে 5 বছরে বিধায়ক হিসেবে আমি আমার পাওয়ারটা দেখাইনি। এটা আমার দুর্বলতা হতে পারে, এটা আমার মানে সবলতা হতে আপনার পারে। দলকে সকলকে সুযোগ দিতে চাই। হতাশা, ক্ষোভ, বিক্ষোভ, মান, অভিমান, দ্বিধা, দ্বন্দ্ব, এই সবগুলোর উপরে থাকতে হয় রাজনৈতিকবিদদের। চক্রবৎ পরিবর্তন তয় সুখানি চ দুখানি চ। যেটা শোনা এই যাচ্ছে রাজনৈতিক জীবনে, মানুষের জীবনে ঘাত প্রতিঘাত আসবেই। এটাকে যদি আপনি বলেন যে আঘাত, তাহলে দেখুন যে আমাকে সেই বিবেকানন্দের বাণী নিয়ে চলতে হবে যে ধৈর্য ধরো বৎস, আমাকে ধৈর্য ধরতে হবে। তাহলে সেই আমাকে শ্রীকৃষ্ণের বাণী শুনতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে কঠিন সময় জীবনে আসবে, তার জন্য অপেক্ষা করতে হবে ভালোর জন্য। হতে পারে। বিরোধীরা বারবার অভিযোগ করেছে আপনি অ্যাজ এ বিধায়ক হিসাবে যেটা রামকৃষ্ণ সেতুর দিকে যেটা আপনার করা কর্তব্য, বিধানসভায় শুধু প্রশ্ন তুলে দিয়েছেন, সেইভাবে দেখা যায়নি। এবং বন্যার সময়ও আপনাকে আরামবাগের মানুষের পাশে সেইভাবে দেখা যায়নি। আচ্ছা, বারবার ওরা ওদিকে দেখা পাওয়া গেছে তো, ওদিকে তো দেখতে পাওয়া গেছে। ওরা বলেছে বিধায়ককে দেখতে পাওয়া যায়নি, ঠিক আছে, ওদিকে দেখতে পাওয়া গেছে তো। না, ওদিকে যদি দেখতে পাওয়া যায় তাহলে ওরা এতদিনে সেতুটা করলো না কেন? আমি তো বলেছি, আপনাদেরই বলেছি যখন বলেছেন প্রশ্নটা, যে সেতু যদি নির্মাণের অ্যালোকেশন হয়, যদি অনুগ্রহণ হয়, স্বাগত। পদক্ষেপটা যদি হয়, অর্ডারটা যদি হয়, স্বাগত। আমি বলেছি স্বাগত জানিয়েছি, তো হোক না। আমি বিধায়ক হিসেবে কি করব? মাটি ফেলবো? আমি রড নিয়ে আসবো কিনে? বিধায়ক হিসেবে যা কর্তব্য ছিল সব করেছি। আজকে এইটা বললাম, এর পরের দিনে যদি বলেন যে কাগজগুলো নিয়ে আসতে হবে, আমি কাগজগুলো নিয়ে এসে দেখিয়ে দেবো। এই আপনার এই পুঁতি দুর্গন্ধময় এই যে ব্রিজের পাশের জায়গা, কতবার বলেছি, কতবার বলতে হবে? ডাম্পিং জোনটা, ডাম্পিং গ্রাউন্ড নেই। আমি তো আপনাদের বলেছি যে ডাম্পিং গ্রাউন্ডটা নিশ্চয়ই চা দেওয়া হবে না, এই মাটি হবে, কিন্তু মাটির সঙ্গে জুড়ে থাকা মানুষগুলোর সঙ্গে কথা বলতে হবে, কথা বলে একটা জায়গায় আসতে হবে, এসে সমস্যাটা সমাধান করতে হবে। সে সমস্যাটা সমাধান করেননি। আপনার আত্মীয় বিধায়ক আক্ষেপ আমার আবার আক্ষেপ কিসে? দাদা খাদের কিনারায় যে দাঁড়িয়ে থাকে তার ক্ষেত থাকতে পারে, আমি তো খাদের কিনারায় দাঁড়িয়ে নেই, আমি তো ডায়াসে দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি, তাহলে আমার আবার ক্ষেত কিসের দেখে? এটা গুঞ্জন হচ্ছে কালকেই তো আপনি বললেন যে গালটা চকচক করছে, তারপরে একটু আগে বললেন যে আমরা দুঃখ হচ্ছে। আমি বললাম প্রশ্নটা আপনি ঠিক করুন, আগে কোনটা ঠিক করবেন, আমি দুঃখিত আছি ঠিক করবেন, না আমার গালটা চকচক করছে সেটা ঠিক করবেন? আগে আপনি ঠিক করুন প্রশ্নটা। বলছি গুঞ্জন উঠেছে আপনি নাকি পদত্যাগ করবেন দল সময় বলবে। আপনি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন তার কোনো গ্যারেন্টি আছে? আমি এখান থেকে নামতে নামতে স্ট্রোক হয়ে যাবে, পড়ে যাব, হতেই পারে, মানে হতেও পারে। হতে পারে মেবি। এটাই তো বলতে কাল কৃষ্ণে দেখা হয়। আপনি একজন শিক্ষক, আপনার কি মনে হয় যে কোনো একটা স্টুডেন্ট যদি 99% মার্কস নিয়ে আসে, তারপর সে যদি মানে পড়াশোনায় ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে কিংবা ইয়ে করে, তার কি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি যাদের কাছে টিউশন করেছি সেই মাস্টার মশাইয়ের কাছ থেকে বহু ছেলে সাকসেস হয়েছে, কিন্তু ওই মাস্টার মশাই কিন্তু এসএসসিতে চাকরিটা লাগাতে পারেননি। এসএসসিতে চাকরিটা লাগাতে পারেননি। আমার বন্ধু, সে আমার চেয়ে অনেক মেরিটোরিয়াস, এখন বিষ্ণুপুরের কোন একটা রামানন্দ কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক, সে কিন্তু আমার সঙ্গে চাকরি পেয়েছে। তুই এখনো ঘুরে বেড়াচ্ছিস? বললো দেখ না, ইন্টারভিউতে কেটে যাচ্ছে, ইন্টারভিউতে কেটে মানে যাচ্ছে। এবারে কি হেমন্ত বাগের কপাল ছিল ওই জন্য টিকিট পেয়েছে? যেটা তো বলে নসিব আপনা চলো নসিব। আপনার মতামত কি? ভালো, দল চেয়েছে এনার্জেটিক যুবমুখ, দল চেয়েছে, দল সিদ্ধান্ত নিয়েছে। আমি দল করি, আমি দল করি না। এটা পার্টি, এটা প্রপার্টি নয়। আমি পার্টিটা করি, আমি প্রপার্টিটা করি না। এটা তো দল আমাকে চেনে, আরামবাগের মানুষ আমাকে চেনে। বিজেপির প্রথম কাজ মানে বক্তব্য হচ্ছে যে তৃণমূল দুর্নীতিতে ভরা, তৃণমূল দুর্নীতি করে একদম করে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি 99% সাকসেস আছেন আপনার দাবি হিসাবে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মানে কাগজ যেটা বোঝায় সেটাই, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হয় না যে আপনার মতো একটা অমূল্য রতনকে সরিয়ে অন্য একজনকে দেওয়ার মানে সেটা আপনার সঙ্গে অন্যায় হয়েছে? কেন মনে করছেন যে আমি অমূল্য? যাকে দেওয়া হয়েছে সে যদি আপনার এক্সপিরিয়েন্স ছিল, আপনি বলছেন যে হিরে, এর চেয়ে সবচেয়ে বেশি মূল্যবান বোধহয় এই মুহূর্তে প্লাটিনাম, সে তো প্লাটিনাম হতে পারে। আচ্ছা, নিখোঁজ সেই প্লাটিনামের সঙ্গে আপনার সঙ্গে দেখা পাওয়া যাচ্ছে? দেখা হয়েছে কেন? ফোন করেছি, কালকে দেখা হয়েছে, কালকে কথা হয়েছে। আমি বললাম যে ওখানে রান্নাতে গিয়েছিলি, আমি যেতে পারি। কিন্তু প্রচারে সেভাবে দেখা যাচ্ছে। আপনার পরবর্তী পদক্ষেপ কি? পদক্ষেপ মধুসূদন বাগ নিজে ঠিক করবে, তুমি ঠিক করবে না, আমি তোমাকে ঠিক করিনি, অতএব আমাকে ছেড়ে দাও।
আমি নিজের পদক্ষেপ নিজে ঠিক করবো। বিজেপির সময় ফার্স্ট সাইড লাভ আমাকে কেউ ডেকে আনেনি যে চলো ঘর থেকে বিজেপি করবে চলো। আমি ঘর থেকে বেরিয়েছি 1990। ডেকেছিল কেউ প্রমাণ দিতে পারবে যে হ্যাঁ আমি তোমাকে ডেকে ডেকে হাত ধরে রাজনীতিতে শিখিয়েছি, রাজনীতিতে এনেছি, বক্তব্য দেওয়া শিখিয়েছি, লেখা শিখিয়েছি, বাচনভঙ্গি শিখিয়েছি? কেউ আমাকে বলতে পারবে? আমি নিজেকে তৈরি করছি। এ তো আমাদের অটল বিহারী বাজপেয়ী জি যখন হেরে গেলেন তখন তিনি কি লিখলেন? ও একটা বিরাট বড় কবিতা লিখেছেন, मैं हार नहीं मानूंगा, मैं संघर्ष से पीछे नहीं हटूंगा। পিছে নেই রহুঙ্গা, সংঘর্ষ से पीछे नहीं रहूंगा। সংঘর্ষ করতে হবে। এ একজন আমাকে একবার প্রশ্ন করলো যে আমি খুব সংঘর্ষ করছি, আপনি আমাকে হেল্প করুন। আমি বলি আপনি কেন মনে করছেন যে আপনি সংঘর্ষ করছেন? একটা পিঁপড়ে থেকে একটা হাতি পর্যন্ত সংঘর্ষ করছে। আমরা রাজনৈতিক ফিল্ডে রয়েছি, আমরাও সংঘর্ষ করছি, ছাত্র সংঘর্ষ করছে, কৃষক সংঘর্ষ করছে, সবাই যে যার জীবিকায় সংঘর্ষ করছে। ওদের সংঘর্ষ করতে হবে, এটাই জীবন। তৃণমূল সরকারের আমলে আমাদের আরামবাগে মেডিকেল কলেজ হয়েছে, অথচ তৃণমূলের প্রার্থী অসন্তুষ্ট মেডিকেল কলেজ নিয়ে, কি বলবেন? ওইখানে মেডিকেল কলেজ হয়েছে, 50 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের রয়েছে। অসন্তোষ প্রকাশ করা তারই সাজে তিনি সন্তোষ চান, তাহলে স্বাভাবিক আছে সেটা। তিনি বলেছেন, খুব উগড়ে দিয়েছেন, ভালো কথা। তার বিবেকবোধ মানুষের দিনের শেষে রাতে একবার বিবেকবোধ জাগ্রত হয়েছে, দ্যাটস ওয়েলকাম। এই একটু আগে আপনি বললেন যে বিধায়ক কিংবা এমপির কোনো ক্ষমতা নেই দুর্নীতি করার, মানে টাকা মারার, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রিগার্ডিং বিইউপি ফান্ড, এখানে একটা টাকাও কোনো এমপির কাছে আসবে না, কোনো এমপির কাছে আসবে না। আমি বলে দিতে পারি যে আমি এমপি, আমার মা মারা গেছে 1 লক্ষ টাকা দিয়ে। কমিশন নেয় না, কমিশন এমপি থেকে আরম্ভ করে না। এটা আমি বলি যে কে কত পার্সেন্ট কমিশন নেয়, কে নেয় না, ওটা আলাদা কথা। আমি এমপি, আমার মা মারা গেছে 1 লক্ষ টাকা দাও, ওটা দুর্নীতি। কিন্তু কিছুদিন আগে আপনি ওই বলেছিলেন দুর্নীতিটা আপনি আমাকে দেখাতে পারবেন না। এতগুলো বালি খাদান রয়েছে, একটা বালি খাদান থেকে একটা টাকা আসেনি। কোন মিল মালিক বলতে পারবেন না যে আমার কাছে প্রতি মাসে 2000 টাকা করে 1000 টাকা করে এই তোলা চাইতো। একটা উদাহরণ নেই। আপনার হয়তো আসেনি, কিন্তু আপনাদের বিধায়কের অভিযোগ তুলছে তারা। আমি আক্ষেপের কথা, আমার বলাতে হতাশা। এই তো আপনি বললেন যে আমার কাছে আসেনি, কেউ বলতে পারেন, তাহলে কি আক্ষেপ করছেন যে পাননি বলে অন্যরা পাচ্ছে? আসেনি না তোলেনি বলে আমি সেটাই বললাম যে কেউ বলতে পারবেন না যে আমি এটা করেছি। তার মানে আমি চাইলে তো করতে পারতাম, আমি চাইবো না। তার আগেও বলেছি, আপনি ভালো করে দেখে নেবেন, তার আগেও বলেছি যে আমি এটা করবো না। যদি আসতো আমি করতাম না। এটা আমার নীতি, নৈতিকতা, শিক্ষা, বিবেক, চেতনার বাইরে। এগুলো সব আউট অফ আমার মাই রেঞ্জ। হ্যাঁ, আমার এই সব চিন্তা আসে না। বলছি মধুদার একটা প্রশ্ন, আপনি আর এবং বিশ্বনাথ দাস দুজনের নিখোঁজ পোস্টার বেরিয়েছিল, সেই কারণেই কি মানে টিকিট দিল না দল? না দেখুন, এটা একটা পলিটিক্যাল এজেন্ডা, এটা আইপ্যাক করে। এর আগেও আমরা বলেছি, ওরা যে কোনো জায়গায় যে কোনো ক্যান্ডিডেটকে ধ্বস্ত করতে গেলে, নষ্ট করে দিতে বলে, তার আগে তার ওই সাইকোলজিটাকে নষ্ট করবে। সেই সমাজের যে সাইকোলজি রয়েছে সেই সাইকোলজিটাকে নষ্ট করবার চেষ্টা করবে। সেটা একটা পলিটিক্যাল এজেন্ডা। এটা দলও জানে যে প্রত্যেকটা জায়গায় এরকম এমপি নিখোঁজ, বিধায়ক নিখোঁজ। আচ্ছা, ওনার যারা পোস্টারটা করছে তাদের ন্যূনতম জ্ঞান, বুদ্ধি, লজ্জা, শরম কোনোটা আছে? আপনি জেলা পরিষদের মেম্বার, 40 নম্বর জেলা পরিষদের মেম্বার শতরূপা পোদ্দার, আজ পর্যন্ত তাকে দেখা গেছে? আপনি প্রশ্ন করুন তো। অপরূপা পোদ্দার নাকি শতরূপা? আমি ঠিক বলেছি, শতরূপা পোদ্দার কবে দেখেছিলেন বলুন? আপনারা আমাকে কোথায় দেখেননি বলুন? আপনি বলছেন বন্যার সময় দেখিনি। আমি ওই বন্যাটা সবচেয়ে বেশি হয়েছিল প্রতাপনগর, আমি সেখানে ত্রিপল নিয়ে যাইনি। আরে ভাই, যারে দেখতে নারী তার চলন বাঁকা, এ বাংলা প্রবাদ চিরজীবনী সত্য। আপনি আমাকে দেখতে পারেননি, চলন বাঁকাটা বলে দিয়েছে। আর যার চলন বাঁকা তাকে যদি আপনার ভালো লাগে, বলবেন যে বাহ, নাচের একটা, এই চলার একটা ছন্দ আছে। কোথাও কি আপনার কি চেষ্টার অভাব ছিল যাতে টিকিটটা দেওয়া হলো না? আপনি তো অভাব তো কোথাও কিছু আছে। ভাবের ঘরে চুরি করতে আসবেন না আপনি ভাবের ঘরে চুরি করবেন না। যেখানে না হোক না যে হোক, যেখানে একটা অভাব তো আছে, এটা নিশ্চিত। কেউ কি দলের কাঠি দিয়েছে? আরে ভাই, কেউ কাঠি দিয়েছে না কাঠি দেয়নি, এটা আমি কি করে বলবো? কোথাও না কিছু তো হয়েছে। আচ্ছা, প্রতিবারই কি একজন ব্যক্তিকেই বিধায়ক থাকতে হবে? পরিবর্তন করলে সমস্যাটা কি সেটাই আপনি ওদের বলে দিন না। দাদা, আমার বিধায়ক আছে, পরিবর্তন হলো না। আমার একটা প্রশ্ন, আপনি যখন বললেন যে আপনি ডকুমেন্টস দিয়ে দেখালেন 99.5%, 9% যাই হোক, একটা আপনি কাজ করে দেখেছেন, তাহলে কি কোথাও যে স্ট্যাবলিশ করলেন আপনি যে আপনাদেরই কথাটা যে প্রশাসন কাজ করতে দেয় না, সেই জায়গাটা কি কোথাও যে আপনাদের কথাটা কি পিছিয়ে এলেন?
আপনি 99 কিছু পার্সেন্ট যদি কাজ করতে পেরেছেন, সাকসেস হয়েছেন, সেখানে তো প্রশাসন আমলাদেরকে দিয়েই কাজ করিয়েছেন। তা সেই জায়গাটা কি যখন লাইট ছিল না তখন আমরা ইয়েতে পড়তাম, হ্যারিকেনে পড়তাম। তাহলে পড়াটার যদি ইচ্ছাটা থাকে তাহলে সারা রাত যখন এসএসসির পড়াশোনাটা করছি তখন আমার পাশে যে জামাইবাবু ঘুমাচ্ছে সে যখন উঠে আসছে দেখছে যে হ্যারিকেনটা আর দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে। চেষ্টাটা ছিল, করে দিয়েছি। বাধা থাকবে, আমরা জীবনে বাধা আছে না, প্রত্যেক দিন প্রতি পদক্ষেপে তো বাধা আছে। বাধাটাকে ওভারকাম করে করেছি। বাধা ছিল, বড় বড় বাধা ছিল, আমি তো বলছি বাধা ছিল। আমি আপনাকে আরো বড় প্রেস কনফারেন্স করে বলে দিতে পারি যে ডিএম অফিসে গেছি, ডিএম এসডিও কে চিঠি লিখেছেন, এসডিও বিডিও কে চিঠি লিখেছেন, বিডিও সমস্ত পঞ্চায়েতকে বলেছেন এনওসি দিয়ে দাও, তারপরেও এনওসি দেয়নি। মনে হয় কি এই মানসিকতাটা বদলানো দরকার? সমাজের মনস্থিতি এক, আর এটা বদলানো দরকার। এই যে সমাজের এই যে পলিটিক্যাল, আমি বলছি বিরোধীদের কাজ করতে এই যে না দেয়া আচরণ। কালকে একটা ঘটনা ঘটেছে, কালকে একজন আমাকে ফোন করে বললেন যে আমাকে পদত্যাগ করান, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। আপনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন কবে? আমি গভর্নমেন্ট কলেজের, আপনি গভর্নমেন্ট কলেজ থেকে বলছেন আপনি একটা পদত্যাগ করে দেবেন, একটা ভুল হয়ে গেছে। আমি যে আপনি তো আমাকে কোনোদিনও চিঠি দিয়ে নিমন্ত্রণ করেননি যে এই মিটিংটায় আসুন, আপনার সিসিটিভি ফুটেজ শো করবে না যে কোনো মিটিং এসেছি, কোনো খাতাতে সিগনেচার নেই, আপনি পদত্যাগের কথা বললেন কি করে? বলো না, তাহলে আমাদের এটা ভুল হয়ে গেছে। তাদের সেটাও জানা নেই, সেই গানটাও নেই। কারণ নেতাজি মহাবিদ্যালয়, আমার পিসি সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কবি কঙ্কন, আপনার এখানে আইটিআই কলেজ, এগুলোতে আমার জায়গা ছিল, যেতে হতো। বিরোধী হলেও তাকে সম্মানটা জানানো উচিত ছিল। সেই সম্মানটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুধু আরামবাগে নয়, গোটা পশ্চিমবঙ্গে কাউকে দেয়া হয়নি। আর এসডিও একটা প্রশাসনিক পদ, সেখানে গভর্নমেন্টের অনেক স্কিম নিয়ে আলোচনা হয়, সেখানেও এসডিও এর উচিত ছিল যে ডাকা, বলা, বসা, আলোচনা করা, হয়নি। সহতীর্থ এবং প্রার্থী হেমন্ত বাগকে কি পরামর্শ দেবেন? নিশ্চয়ই বলবো যে কাজ করো, মানুষের কাছে যাও, ঘরে ঘরে যাও। আমাদের যা ত্রুটি আছে, সেটা সাংগঠনিক যদি ত্রুটি থাকে সেগুলো মেরামত করো, করে আগাতে হবে। আগালেই সাফল্য আসবে। আমি বলবো যে ৭,১৭২ রেকর্ডটা ভেঙে ১৪,300 করে দাও, আমি নিশ্চয়ই বলবো। আপনি তো এতদিন জল করছেন, দর্শন শিখেছেন, দর্শন শিখিয়েছেন, সেই জায়গা থেকে সেই দর্শনে চলছে তো। পার্টির দর্শনটার বিরুদ্ধে বলতে হবে, আপনার এত বড় প্রশ্ন। পার্টি দর্শনের মধ্যে যদি না থাকে, সারা ভারতবর্ষে ২১টা রাজ্যে ক্ষমতায় রয়েছে। এই একজন মধুসূদন পাক টিকিট পায়নি বলে সে পার্টি বলছেন যে দর্শনের বাইরে চলে গেছে। ২১টা রাজ্যে ভাই ক্ষমতায় রয়েছে, অতএব পার্টি তার নিজস্ব জায়গায় রয়েছে, শক্ত পিলারের উপর, বুনিয়াদের উপরে দাঁড়িয়ে রয়েছে। এত সাকসেস কোনো দলের নেই, এত দ্রুত গতিতে উত্থান কোনো দলের নেই। কিন্তু এত অভিযোগ কোনো দলের পক্ষে বিরুদ্ধেও নেই। ইডিকে ব্যবহার করা, তারপরে সিবিআইকে ব্যবহার করা, এটাও একটা ফ্যাক্ট। আপনি তো এইটা সে তৃণমূল কংগ্রেসের মতো বলে দিলেন না যে ইডির যতই না, বিরোধী দলরা তাই বলে। এই বিরোধী নয়, তৃণমূল কংগ্রেস আমাদের তো বিরোধী নিশ্চিতভাবে, কংগ্রেসও আছে। হ্যাঁ, কংগ্রেসও আছে। এরা ইডি, সিবিআই, হামলা ইত্যাদি ইত্যাদি বলে। রিসেন্টলি তো কেজরিওয়াল মনীষ সিসোদিয়া, একটা সিটিং চিফ মিনিস্টার, তাকে যে আপনারা জেলে ঢুকিয়ে পদত্যাগ করতে বাধ্য করলেন এবং দিল্লি জিতে গেলেন, তাহলে কি প্রমাণ করতে পারলেন কি যে উনি দুর্নীতিগ্রস্ত? আদালত তো বললো। তাহলে ওই যে বিচারাধীন বিষয়ে কথা বলছেন, তাহলে কি আপনি বলবেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবটাই বিজেপি কন্ট্রোল করছে? রায়টা তো হাইকোর্ট দিয়েছে, কাস্টডি তো সুপ্রিম কোর্ট দিয়েছে, যে এতদিন জেলে থাকবে, তারপর সওয়াল জবাব যা হয়েছে। অভয়ের মা এখনো বিচার পেল না। অভয়ের মা তো বিচার, আপনাদের সিবিআই তদন্ত করলো না, বিচার পাওয়ার জন্য তো দাঁড়িয়েছেন। এবারে উনি আইন সভায় যাবেন। আইনের প্রতি কি আস্থা নাই? ভোটেই দাঁড়াতে হলে বিচারের জন্য আইনের প্রতি আস্থা থাকা উচিত, সবারই থাকা উচিত। সারা ভারতবর্ষে আপনি একটা লোকও পাবেন না যিনি বলবেন যে আমার আইনের উপর, বিচার ব্যবস্থার উপর আস্থা নেই। সবাই দিনের শেষে বিচার ব্যবস্থার উপর আস্থা রাখেন। এই হবে বিজেপি ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গে, আসার পর সবকিছু হবে। কতটা আশাবাদী 2026-এ আপনারা সরকার গঠন করছেন? আমরা 21টা থেকে 22টা, আমরা 26 সালে এই এজেন্ডা নিয়েই চলছি যে আমরা সরকার তৈরি করব। নবান্ন থেকে সরকার চলবে না, রাইটার্স থেকে সরকার চলবে, নতুন সরকার হবে। নিরপেক্ষ ভোট আদৌ হবে?
নিরপেক্ষ মানুষ ভোট- নিজের ভোট নিজে দেবে? নিরপেক্ষ ভোট করানোর জন্যই তো নির্বাচন কমিশন, যেটাকে আপনারা বারে বারে বলছেন যে নির্বাচন কমিশন। আপনি বলছেন, কালকে একটি ছেলে বলছিল যে আমার বুথেতে 130 জন মুসলমানের নাম কাটা গেছে, অন্য বুথে 2-1 হিন্দুর কাটা গেছে। আপনারা এই পোলারাইজেশনটা করতে চাইছেন যে হ্যাঁ মুসলমানদের ভোটগুলো এরা কেটে দিচ্ছে, হিন্দুর ভোটগুলোকে এরা রেখে দিচ্ছে, হিন্দুর ভোটও কাটা যাচ্ছে। তাহলে কাটলে তো হিন্দুর ভোট একটাও কাটতো না, সবই তো মুসলমানের কেটে BJP দিত। কি নির্দ্বন্দ্বে- একজন মুসলমান ব্যক্তি পূর্ব কেশবপুরে লম্বা দাড়ি, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে মাস্টারমশাই আমার নাম নেই, কি করব? আমি বলছি দেখুন, এটা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট একটা ট্রাইব্যুনাল গঠন করেছে, 150 জন জাজেসকে নিয়োগ করা হয়েছে, এর উপরে ভরসা রাখতে হবে। এটা তো আমার রায় কি আছে, আপনার পরিচয় দিয়ে যেহেতু আপনার দুটো ছেলের নাম উঠেছে, তাহলে আপনারটা তো হবেই। আপনি ভারতবর্ষের নাগরিক, নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকুন, নিশ্চিতভাবেই আপনার নাম আসবে। সাপ্লিমেন্টারি চলছে, চলবে। বলছি বিচারাধীন লিস্টে নাম থাকলে প্রার্থী হওয়া যায়, হ্যাঁ। কিন্তু ভোট দেওয়া যায় না। মানে যদি বিচারাধীন হয় তাহলে সে ভোট দিতে এখনো পারবে না। বলার মতো সময় হয়নি, এখনো বলার মতো সময় হয়নি। কেননা এই যে যাদের নমিনেশন হয়েছে নাম নেই, তারা কি করবে? এবারে তো মানুষ জনে জনে যাবে সুপ্রিম কোর্টে, একটা সংগঠন গড়ে উঠবে, যারা বলবে যে আমি ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নয় তুমি আমাকে বলো। দাদা এক আমি লাইনে ভোটার নই, আমি পশ্চিমবঙ্গের ভোটার নই, এই ভোটে আমি ভোট দিতে পারবো না। তাহলে আমি কবে ভোট দেবো, কি করে ভোট দেবো? আমার ভোটাধিকার যখন নেই, তাহলে আমি কোথায় বসবাস করবো আমাকে বলে দেন। আমি ভারতবর্ষের নাগরিক নই, পশ্চিমবঙ্গের নাগরিক আগে নই। বলুন নির্বিঘ্নে ভোট আদৌ হবে হ্যাঁ কি হবে না? অবশ্যই ভোট হবে। ভোটটা পিসফুল করার জন্য এটা সংবিধান দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনকে। আর্টিকেল 324 অনুসারে ওকে ফ্রি ফেয়ার ইলেকশন করাতেই হবে, ইম্পার্সিয়াল ইলেকশন করাতেই হবে। তার জন্য প্রতিবারের চেষ্টা হয়, এবারও চেষ্টা হচ্ছে, আরো বেশি চেষ্টা হচ্ছে। প্রচুর পরিমাণে সেনাবাহিনী হ্যাঁ, নামানো হয়েছে। হ্যাঁ, আর কেন্দ্রীয় বাহিনী নামানো আশাবাদী হয়েছে। বলছি বিজেপি কি গোছ প্রার্থী দেবে? গত লোকসভা নির্বাচনে গোছ প্রার্থী দেওয়ার জন্যই মিতালি বাগ জিতেছিলেন, এবারেও কি সেরকম গোছ প্রার্থী হবে? বিজেপি বিধানসভায়? দিয়েছিল যদি বলেন, তাহলে বিজেপিকে জিজ্ঞাসা করতে হবে। আমার দলের প্রেসিডেন্ট নিজে বসে রয়েছেন, দাদা হয়তো বিধায়ক হিসেবে। বিরোধীরা অভিযোগ করছে যে বিধায়ক যে কাজগুলো করেছে একটা উল্লেখযোগ্য না, আমরা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্যরা করতে পারি। অবশ্যই ঠিক করেছে। তাহলে ওদের বলুন, তাদের এই প্রশ্নটা ওদের বলুন যে আপনার তিরুলের হাটতলা থেকে উত্তরপাড়া পর্যন্ত যে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা রয়েছে, সেটা তো আমার এই টাকাতে হবে না। তাহলে আপনি ওদের বলুন মলয়পুরের বনমালীপুরের যে 3 কিলোমিটার রাস্তা রয়েছে, সেটা আপনারা করেননি কেন? আপনি তাহলে ওদের বলুন মাধবপুর অঞ্চলের তীরতলা থেকে জয়সিং চক পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, বোল্ডারের রাস্তা 5 বছর ঘুরছি, কেন করেননি? দাদা আমি আমার ঘরের সামনের রাস্তাটা কিন্তু করিনি। এটা সবচেয়ে বড় একটা দেখলেন যে এতগুলো 3,30,00,000 টাকা খরচা হলো। আপনারা বর্ষাতে গেছেন, অনেকবার ভিডিও করেছেন, অনেক ছবি তুলেছেন, পৌরসভার দিকে আঙুল তুলেছেন। আমি কিন্তু এটা করে নিতে পারতাম, দাদা কিন্তু আমি করিনি। এক লাইনে একটা জিনিস জিজ্ঞেস করছি, বিধানসভায় আপনি ছিলেন, আপনাদের দলের এতগুলো বিধায়ক, তার মধ্যে কোন বিধায়ককে আপনার সবচেয়ে ভালো লেগেছিল? বিধানসভায় সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন, সবচেয়ে বেশি ওইখানে ডিবেটের জায়গা, ডিসকাশনের জায়গা, ডিসিশনের জায়গা, ওই জায়গাটা, হ্যাঁ ওটা ডিবেট করতে হবে। আমি প্রথম দিন থেকে বিশ্বনাথ দাকে দেখে আসছি যে উনি তো পুরনো দিনের একজন এমএলএ ছিলেন, যার জন্য ওনার অভিজ্ঞতাটা রয়েছে। আমি ওনার কাছে বারে বারে বলেছি যে দাদা এটা শিখিয়ে দেন না, দাদা এটা শিখিয়ে দেন না, কিভাবে করছে বলে হ্যাঁ হয়ে যাবে। তো উনি ভালো করেছেন। আমি আবার এই লাস্ট যখন বিধানসভাতে সেদিনে গিয়েছিলাম, আমি একজন বিরোধী দলের আর একজন বিধায়কের কথা বললাম, এবং তৃণমূল কংগ্রেসের যে উনি টিকিট পেয়েছেন, বললেন না হ্যাঁ। আমি বললো কেন? আমি বলছি উনি তো বিধানসভায় বেশি প্রশ্ন করেছেন, আর আমাদের দিকে বিশ্বনাথ দা বেশি প্রশ্ন করেছেন, অতএব ওই লোকের বিধানসভায় আসা উচিত। আমি একটু পরে তারপরে যখন আমি কাজটা শিখে নিলাম, তারপরে ডিবেটে অংশগ্রহণ করা, ডিসকাশনে অংশগ্রহণ করা, মেনশনে অংশগ্রহণ করা, জিরোতে অংশগ্রহণ করা, সব কটাতেই পার্টিসিপেশন আমার আছে। প্রচারে কবে থেকে দেখা যাবে? প্রচারের ময়দানে তুমি কালকেই দেখতে পাবে না কেন? এতদিন ছিল না কেন বলছেন? তাহলে কাল থেকে কেন? এর আগে কি থাকেননি? তাহলে ও যদি বলছে, তাহলে তুমি কাল থেকেই দেখতে পাবে। তুমি যদি বলছো যে প্রচারের ময়দানে দেখা যাবে, তাহলে ময়দানটা তুমি কালকে খুঁজবে। আমি থাকবো কিন্তু, আর আমাকেই থাকবো, এই ময়দানেতেই থাকবো। তোমাকে এটা খুঁজতে হবে, অন্তর্তদন্ত করতে হবে। সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়বেন? বলছি আপনারা তাহলে 26-এ বলছেন ক্ষমতায় আসছে, বিরোধী হিসাবে তাহলে তৃণমূল বিরোধী থাকবে, তাহলে তৃণমূলের বিরোধী হিসাবে কাকে রাখতে চাইছেন? কে মুখ হতে পারে? না, এটা অত্যন্ত মানে জটিল শুধু নয়, অপ্রাসঙ্গিক। কারণ ওটা যতজন জিতে আসবেন
তারপরে ওনারা দলনেতা ঠিক করবেন যে একে বিরোধী দলনেতা করা হোক। হ্যাঁ, অতএব ওইটা ওদের। আমাদের সিএম কে হবেন, যারা জিতে যাবেন তারা ঠিক করবেন যে এই ব্যক্তিকে সিএম করা হোক। এটা তো এই গণতান্ত্রিক ওয়েতেই রাজ্যের হবে। মুখ্যমন্ত্রীর সামনে আপনি প্রশ্ন রেখেছিলেন বিগত 5টা বছর ধরে। হ্যাঁ। তো তার মানে তার যে ব্যবহারে আপনার কি মনে হয় তিনি কি মানে যোগ্য হিসাবে কাজ করেছিলেন? না, বিধানসভায় দেখলাম যে যেটাকে বলা হয় যে বিধানসভা একটা পবিত্র কক্ষ, সেই কক্ষে আমরা যখন বলেছি তখন আমাদের মানে কথাগুলোকে এক্সপাঞ্জ করে দেওয়া, অর্থাৎ বাদ দিয়ে দেওয়া, এটা বারে বারে হয়েছে। রুল যে সমস্ত জারি করা হয়েছে, যে সমস্ত বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে, সেগুলো না করলেই মানে আমাদের মাননীয় স্পিকার বিমানবাবু পারতেন, কিন্তু দলের ঊর্ধ্বে উঠতে উনি পারেননি, যার জন্য এই মানে অত্যাচারের স্ট্রিম রোলারটা যেটা উনি চালিয়ে দিলেন এই বিগত 5 বছর ধরে বিরোধী বিধায়কদের উপর, সেটা কিন্তু না করলেই পারতেন। যেমন কেন্দ্রে ওম বিড়লার বিরুদ্ধে অভিযোগ আছে সেই রকম উনিও তো বিরোধী দলের নেতাদেরকে সেভাবে বলতে দেন না, যখনই মানে এপস্টিন ফাইল হোক কিংবা অন্য কিছু। আমি তো দেখছি সায়নী ঘোষও বলছে, অভিষেক ব্যানার্জিও বলছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলছে, আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আপনি আবার কখন বলছেন যে দেখতে পাইনি, বলতে দেয়নি? না, কিন্তু ওম বিড়লার বিরুদ্ধে মানে অনাস্থা প্রস্তাব এসেছে। হ্যাঁ, অনাস্থা প্রস্তাব আসা নিশ্চয়ই তাহলে কিছু হয়েছে একটা। গণতান্ত্রিক পথেই অনাস্থা প্রস্তাব আসবে, গণতান্ত্রিক পথেই তার মানে বিচার হবে। বিচার হলে যদি ওম বিড়লাকে সরাতে হয়, দল ঠিক করবে, সরাবে। শেষ প্রশ্ন, যদি 2026-এ যদি আসেন, ক্ষমতায় আসেন, তাহলে আরামবাগের ব্রিজটা, রামকৃষ্ণ সেতুটা কি প্রথম প্রায়োরিটি থাকবে? আপনি কিছুদিনের মধ্যেই রামকৃষ্ণ সেতুর সম্পর্কে ঘোষণা শুনতে পাবেন বলে আমি মনে করছি। রামকৃষ্ণ সেতু কি হবে, আরামবাগটা জেলা হবে কিনা, এগুলো নিয়ে যা প্রথম শুনতে প্রায়োরিটি পাচ্ছি, থাকবে। হ্যাঁ, যেগুলো শুনতে আমাদের তো এগুলো প্রায়োরিটি থাকবে। এরা তৃণমূলও এই সমস্ত প্রতিশ্রুতি দেবে, আমাদের তো এগুলো প্রায়োরিটি থাকবে। নিশ্চিতভাবে এটা প্রায়োরিটি থাকবে। প্রচারে কেউ কোথাও নাগল চাষ করছে, কোথাও কেউ হ্যান্ড ট্রাক্টর চালাচ্ছে। কেন, আমি তো গতবারে হ্যান্ড ট্রাক্টর চালিয়েছি, মানে এই গতবারে পরিবেশটাকে লরি মানিয়ে চালিয়েছি, নিতে কোথাও ট্রাক্টর অসুবিধা হচ্ছে? চালিয়েছি, বাসটা বাদ দিয়ে আপনার ওই টোটো চালিয়েছি। এ বাবা, প্রচারের এখন ভঙ্গি হয়ে গেছে, যেমন আপনি বলছেন যে সোশ্যাল মিডিয়ায় আপনাকে দেখা যাচ্ছে না, অতএব আপনি মানে নেই। ভোটের আগে ভোটের পরে আর দেখা যায় না, কি বলবেন? ভোটের আগে এরকম করেন? প্রচার এরকম করে, তারপরে দেখা যায় না, কি বলবেন? আপনি একটা পাড়ার কথা বলুন, যে পাড়াটায় আমি যাই, তারপরের দিনে প্রশ্নটা করব। এবারে আমি আবার এইটাও একটা মানুষকে বলি যে চোখটা বন্ধ করুন, বন্ধ করে 13টা অঞ্চল, একটা পৌরসভা দেখুন, প্রত্যেকটা ঘরে একজনের পক্ষে যাওয়া সম্ভব কিনা। হাউ ইট পসিবল? কেন ইমাজিন কতগুলো হাউস হোল্ড এখানে রয়েছে, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা। আমি ওই রাস্তায় গেছি, তার সাথে দেখা হয়নি, বলা আসেননি। তারকা প্রার্থীরা যেভাবে মানে দেয়া হচ্ছে, আপনি একজন নাগরিক হিসেবে কি চান যে যারা কাজ করেন, বাস্তবে কাজ না, করেন, ওইটাই এবার প্রত্যেকটা দলের তো আমি বলতে পারবো না, প্রত্যেকটা দলেতেই এটা হয় যে তারকা প্রার্থী এনে আপনার ওই প্রচারের একটা রাজ্যসভায় নিয়ে ওয়েব তোলা, এই সমস্ত করা হচ্ছে। প্রত্যেকটি দলই রাজনীতিতে যেটা হচ্ছে পাটিগণিতের হিসাবে তোমাকে বাবা 148টা পেতে হবে। এই পাটিগণিতের হিসাবে যাকে তুমি ওখানে মুখ করলে জিততে পারবে, এইটারই এই সিদ্ধান্ত অনুসারেই চলছে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার, শুভ।